দর্শক স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। দিনের বড় ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে নিহত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা পড়ার পর কফিন নিয়ে মিছিল শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরিস্থিতি এখনো থমথমে। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ কর্মী সবুজ আলীর জানাজা অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ও হল ঘোষণা বন্ধ করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা হল ছাড়তে চাইছে না। কিছুক্ষণ আগে দর্শক এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনের শুরু থেকে যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়েছে সরকার। আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার কথাও তিনি জানিয়েছেন। চলুন দর্শক, আলোচনা শুরু করবার আগে আমরা একটু প্রধানমন্ত্রীর এই বক্তব্যটি শুনে আসি। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। সেখানে তিনি পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে আদালতের রায়ের জন্য যেন আসলে সবাই ধৈর্য ধরেন শেষ পর্যন্ত সেখানে কি রায় আসে। এবং আন্দোলনকারীদের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে নিশ্চয়ই ছাত্র সমাজ হতাশ হবে না, এরকম একটি কথাও তিনি বলেছেন। আলোচনা করতে চাই আমরা বিষয়টি নিয়ে। আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মাহফুজা খানম, শিক্ষাবিদ ও প্রথম নারী ভিপি ডাকসু, আছেন শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের, এবং আছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনাদের তিনজনকে স্বাগত একাত্তর সংযোগে। আমরা একটু প্রথমেই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মাহফুজা খানম আপনার কাছে আসতে চাই, কারণ যেহেতু আপনি সরাসরি একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন এবং একই সাথে হচ্ছে মুক্তিযোদ্ধাও ছিলেন, সব কিছু মিলিয়ে সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটি দিলেন কিছুক্ষণ আগে, যে আদালতের রায় পর্যন্ত যেন আসলে ধৈর্য ধরেন শিক্ষার্থীরা, আপনার কাছে কি মনে হয় যে এই আহ্বানটা কতটুকু আসলে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করবেন? কথা বললে আমি আপনাকে আপনার কথাতে আমি আসব। আমি মনে হয় যে বাংলাদেশের সকল মানুষ ভীষণভাবে আমরা মানসিকভাবে কষ্ট পাচ্ছি। ছয়টা জীবন চলে গেল, এটা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনার জায়গা। আমি মনে করি, আমি যে কথাটি বলতে চাই যে এই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই থেকে, আজকে 17 জুলাই, এবং যখন এই কোটা আন্দোলন শুরু হলো এবং এই কোটা তো তারা সংস্কার চেয়েছিল, আমি মনে করি আজকে যে জায়গায় যে সংঘাতের জায়গাটা তৈরি হয়েছে, যে গতকাল এবং আজকে আমরা যা দেখলাম, এই পরিস্থিতিটা তো আমরা কেউ আশা করিনি এবং এটাকে আমরা অবশ্যই এই জায়গাটা না আসতেও পারতাম। আমি এভাবে বলতে চাই যে সংস্কার করতে বলেছেন আমাদের আগামী প্রজন্ম একটি দেশকে স্মার্ট বাংলাদেশ করার। এই জায়গাতে এখানে কারোর সাথে কোনো দ্বিরুক্তি নেই, কিন্তু সবাই মনে করেন, আমি অনেকের সাথে কথা বলেছি এবং আমার সরকারও তো বারে বারে বলেছেন যে তারাও এই প্রক্রিয়া একটা ভেতর নিয়ে তারা এটাও সংস্কার চান। সেই সংস্কারের কথাটি যদি তারা সরকার চাইতেন সেইভাবে, তবে এটা তো অনেক আগেই যারা এই কোটা আন্দোলন শুরু করেছিল আমরা দেখেছি অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনটি চলছিল। এটাকে এতদিন গড়াবার প্রয়োজন, এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সকল পক্ষকে এটা তো আমাদের মানে 1 তারিখ থেকে 1 সপ্তাহের ভেতরে রিজলভ করা যেত। আমার কাছে মনে হয় ছাত্র সমাজরা, আমি এখনো মনে করি যে তারা বড়রা কথা বললে সেটা শুনবে বলে আমি ভীষণভাবে এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করতে চাই। এখানে এটাও তো এই সরকারের জানা বোঝার প্রয়োজন ছিল যে এই আন্দোলনটাকে ঘিরে যে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী
এবং সেই রাজাকার আলবদর বিএনপি এটার সঙ্গে যে যুক্ত হবে এটা সরকারের না বোঝার কথা নয়। সেখানে আগেই তো রিজলভ করার দরকার ছিল। আজকে আমি বলি, আমি আজকে প্রধানমন্ত্রী আমার অত্যন্ত স্নেহভাজন, আমি সবসময় সেই কথাটি বলি, তিনি যদি এই উদ্যোগটি আজকে যে ভাষণ দিলেন, এই ভাষণ অনেক আগেই দিতে পারতেন। আজকে যেখানে বিচার বিভাগীয় তদন্তের আমরা বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকছি, এটাও আসলে অনেক আগে নিয়ে আসা যেত। এটা এত ডিলে করার প্রয়োজন আমি মনে করি না। আজকে প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলবো যে এই ৬ জন প্রাণ চলে গেছে, এটা অত্যন্ত আমি বলবো বেদনার একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে। আমি মনে করি সকল দেশবাসী এটাকে ভীষণ কষ্ট পাচ্ছি আমরা। অবশ্যই যাদের সন্তান গেছে, যেমন আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে তার মতো এই কথাটি কেউ বুঝবে না, এটা আমি মনে মর্মে সবাই বোঝেন এটা, এবং এই ৬ জন প্রাণ না হারিয়ে এই সমস্যাটা সমাধান করা যেত অনেক আগে। আমাদের সাথে যেহেতু শ্যামল দত্ত আপনিও আছেন আমাদের সাথে, এই যে আপনার কাছে কি মনে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আসলে শেষ পর্যন্ত ঘোষণা দিতে হলো যে আদালতের রায় পর্যন্ত যেন সকলে ধৈর্য ধরে, কিন্তু যখন আদালত রায়টি দিয়েছিল তখনই তো আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, রাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীরা যে অপেক্ষা করেনি, আন্দোলনে তারা সাড়া দেয়নি, আন্দোলন তারা করেছে, তারা আসলে রায়ের পক্ষে তারা খুব একটা সেখানে নিজেদের গুরুত্ব দেয়নি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানটাতেও কি আপনার কাছে মনে হয় তারা সাড়া দেবেন? এখন আর সেটা সেই পর্যায়ে নাই। আমি মনে করি যে আন্দোলনটা যদি প্রথম দিকেই এই আলোচনাটা করা যেত তাহলে হয়তো একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হতো। প্রথমেই বলি যে আন্দোলনের কয়েকটা ধাপ আমি দেখতে পাচ্ছি। শুরুতেই যখন একেবারেই এটি সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, তখন তারা যে দাবি জানাচ্ছিল যে এই রায়টা স্থগিত করতে হবে, পরে উচ্চ আদালত কিন্তু রায়টা স্থগিত করেছে। তারপরে তাদের দাবি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে দাবি হচ্ছে যে অচিরেই একটি আইন করতে হবে এবং সেই আইন করে সমস্ত কোটা বাতিল দিতে হবে এবং 5%, আপনার এই টকশোতে আমি একজন আন্দোলনকারীর সাথে ছিলাম, তারা 5% বেশি কোনো কোটা রাখতে দিবে না, ইত্যাদি ইত্যাদি। এখন এই বিষয়গুলো যেহেতু একটা বিষয় আদালতে বিচারাধীন আছে, সেই অবস্থায় এটি করা কোনোভাবেই সম্ভব না। এবং তারা পরবর্তীতে গিয়ে এমন একটা কর্মসূচি দিল যে বঙ্গভবনে গিয়ে তারা মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে সাক্ষাৎ করলো এবং সেখানে আরেকটা দাবি করলো। দাবিগুলো কিন্তু এক এক ধাপে এক এক ভাবে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছিল। সেই দাবিটা ছিল যে 24 ঘন্টার মধ্যে সংসদ বসিয়ে আইন করতে হবে। দেখেন, এই কোটা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেই। কোটার যে 18 সালে যে মাননীয় প্রধানমন্ত্রী যে অর্ডিন্যান্স দিয়ে সমগ্র কোটা বাতিল করেছিল, সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে একটা রায় হয়েছে। সেই উচ্চ আদালত সেটাকে, হাইকোর্ট সেটাকে বাতিল করে দিয়েছিল। তার পরবর্তীতে উচ্চ আদালত, আপিল বিভাগ হাইকোর্টের রায়টাকে বাতিল করেছে। ফলে এই মুহূর্তে কিন্তু কোনো কোটা এক্সিস্ট করছে না। এখন একটা আদালতের রায় ধার্য করার দিন আছে আগামী 7ই আগস্ট। সেই পর্যন্ত আমরা অপেক্ষা না করে আমি দেখলাম, আমার মনে হয়েছে যে এর মধ্যে এই আন্দোলনটা কিন্তু ছিনতাই হয়ে গেছে। এই আন্দোলনটা এখন আর কোটার জন্য যে সাধারণ ছাত্ররা আন্দোলন করছিল তার মধ্যে নেই। আপনি যদি আন্দোলনের প্যাটার্নগুলো দেখেন, এখন যে পর্যায়ে এসছে, এর মধ্যে কিন্তু ইসলামী ছাত্র শিবির ঢুকে গেছে, এর মধ্যে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ঢুকে গেছে, এবং যে সমস্ত নেতৃত্ব দিচ্ছে তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, এখনকার নেতৃত্ব, আমি আগের নেতৃত্বের কথা বলছি না, তাদের মধ্যে অনেকেই এই রাজনৈতিক মতাদর্শে ঢুকে গেছে। যে কারণে গতকাল যখন 6 জন নিহত হয়, এটি অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক ঘটনা যে 6 জন ছাত্র নিহত হয়েছে। এর মধ্যে ছাত্রের বাইরেও একজন আছে, ঢাকা কলেজে যিনি আহত হয়েছেন তিনি নিউ মার্কেটের একজন হকার, এবং এই পর্যায়ে চলে গেছে। এবং তাদের মধ্যে ছাত্র দলের কর্মী আছে, ছাত্রলীগের কর্মী আছে, ইসলামী ছাত্র শিবিরের কর্মী আছে, এবং এই লেভেলে চলে গেছে। সাধারণ ছাত্রদের হাত থেকে এখন এটা অন্যদিকে ডাইভার্ট হয়েছে। এই অবস্থায় সাধারণ ছাত্রদের নিরাপত্তার জন্য এবং সাধারণ ছাত্র, এই যে আপনি যে প্রসঙ্গটি তুললেন যে সাধারণ ছাত্রদের কাছ থেকে এটি অনেকটা ছিনতাই হয়ে গেছে, এটি অন্যদিকে হয়তো চলে গেছে অনেকটা, আমরা আসলে পরিষ্কারভাবেই দেখতে পাই যে রাজনৈতিক বিভিন্ন বিরোধী দলগুলো তারা এর সাথে যুক্ত হয়ে গেছে, এবং ছাত্রদের স্লোগানের মধ্যেও এখন ছাত্র রাজনীতি বন্ধ থেকে শুরু করে নানা রকম আসলে বিষয় ঢুকে গেছে। এটি এই পর্যন্ত আসলে গেল কেন? এর আগেই শিক্ষক, এর আগেই মন্ত্রণালয়, এর আগেই বিভিন্ন রাজনৈতিক, বিশেষ করে বারবারই প্রশ্ন আসে যে আওয়ামী লীগের অনেক নেতা বা অনেক মন্ত্রীরা এমন এমন বক্তব্য দিয়েছেন যেটি আসলে তাদের ভিতরে আরও এটি উস্কে দিয়েছে, বিক্ষুব্ধ তারা হয়েছে, তারা সেখানে আসলে আস্থা রাখতে পারেনি। সেটিও আসলে ঠিক হয়েছে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে অন্য পক্ষে চলে যেতে পারে আন্দোলনটি, এইটি কেন আসলে সরকার পক্ষের মাথায় ছিল না? তারা এতদূর পর্যন্ত আসলে কেন এটি আসতে দিল?
আপনার কাছে শ্যামল দত্ত এই প্রশ্নটি থাকবে। আমরা একটু যেহেতু আরেকজন আমাদের অতিথি আছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, তার কাছে একটু যেতে চাই। আপনার দৃষ্টিতে এই যে আদালতের রায় এবং মাননীয় প্রধানমন্ত্রী অপেক্ষা করতে বললেন, পরিস্থিতি এখন যে অবস্থায় আছে সেই মুহূর্তেই শিক্ষার্থীরা হল ছাড়া শুরু করেছেন, এখনই কি আসলে হল ছাড়াটা খুব যৌক্তিক কোনো জায়গা ছিল, নাকি আর তো মাত্র একটা সপ্তাহ ছিল? সেই পর্যন্ত সর্বোচ্চ আদালতের শেষ সিদ্ধান্তটি জেনে শিক্ষার্থীদের হল ছাড়া বা তাদের একটি নিজস্ব জায়গায় তখন পরিষ্কার হওয়ার সুযোগ ছিল বলে আপনার কাছে মনে হয়? শুনুন, মানে গতকাল সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং যেভাবে ছয়টা প্রাণ ঝরে গেছে এবং যেভাবে শতাধিক আহত হসপিটালে ভর্তি আছে, শুধু ঢাকা মেডিকেল কলেজে এবং সারা দেশের বিভিন্ন হসপিটালে আহতরা ভর্তি আছেন, এরকম অবস্থায় হসপিটালের বাইরে, এরকম অবস্থায় আসলে বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল বলে আমার মনে হয়। এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করলে হল ছাড়তে বলতে হবে, এটাও তার অনুষঙ্গী। কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করছিল, আমার কথাটা শেষ করতে দিই, কিন্তু আমি বলতে চাই যে আমি মাহফুজা আপার সাথে একদম পুরোপুরি একমত যে এই পর্যন্ত আসতে দেয়ারই দরকার ছিল। কেননা আপনার যে প্রথম থেকেই, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনারাও দায় এড়াতে পারেন কিনা? আপনারা ছাত্রদের সাথে তখন বসা, তাদের সাথে কথা বলা, তাদের দাবির বিষয়টি পরিষ্কার হওয়া, সেখানে আসলে আপনারা খুব একটা কি ভূমিকা রাখতে পেরেছিলেন? শুনুন, শিক্ষক মন্ডলীর সাথে তো ছাত্রদের যোগাযোগ আছে এবং ছাত্রদের সাথে কথাবার্তা তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আপনার একটা জিনিস দেখবেন যে মানে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষের প্রতি কিন্তু সাধারণ ছাত্রদের যথেষ্ট মানে আস্থার অভাব ঘটেছিল। এটা একটা। আরেকটা দিক হচ্ছে যে বিষয়টা তো মোটে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমিত নয়, কারণ এই বিষয়টা নিয়ে নিত্যক্ষণ বিভিন্ন মন্ত্রী কথা বলেছেন এবং বিভিন্ন উচ্চ মহল থেকে কথা বলা হয়েছে। ফলে আপনার এই বিষয়টা আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমিত ছিল না। আমি মনে করি যে আপনার যেহেতু কোটার প্রশ্ন এবং কোটার দরকার, একদম কোটা দরকার, এ ব্যাপারে মনে হয় গোড়ার দিকে হয়তো কারো ভিন্ন মত থাকলেও ছাত্রদের মধ্যে পরের দিকে এসে আর ভিন্ন মত ছিল না এবং তারা কোটা বাতিল থেকে প্রত্যাহার করে তারা কোটা সংস্কারে চলে এসেছিলেন। এবারের যে 1 জুলাই থেকে আন্দোলন, সেখান থেকে কিন্তু এটা কোটা সংস্কারেরই দাবি এবং এই ক্ষেত্রে তো কোটা সংস্কারের ব্যাপারে আমার মনে হয় যে সরকারও কোটা সংস্কারের ব্যাপারে তো নিরুৎসাহিত বলে আমার কাছে কখনো মনে হয়নি। কাজেই কোটা সংস্কারের ব্যাপারে যদি ছাত্রদের সাথে বসা হতো এবং এ ব্যাপারে যদি ধরুন শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারত কিংবা আপনার সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া যেতে পারত, সরকারের যে কোনো পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ক্ষমতাসীন দল বা জোটের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া যেতে পারত। উদ্যোগ একবার নেওয়াও হয়েছিল, কিন্তু সেই উদ্যোগটা শেষ পর্যন্ত আপনার ম্যাচিওর করেনি। তো এরকম একটা অবস্থায় আসলে এটা ধাপে ধাপে গড়িয়েছে। তো আমি মনে করি যে দেখেন, মানে এই আন্দোলনের সাথে প্রথম থেকেই কিন্তু এই অভিযোগটা ছিল যে এই আন্দোলনের সাথে, যেটা শ্যামলদা বললেন, যে এই আন্দোলনের সাথে আপনার মৌলবাদী শক্তি, দেশবিরোধী শক্তি তারা যুক্ত আছে বলে একটা অভিযোগ ছিল। এখন এই অভিযোগটা যেমন মানে আমি মনে করি সঠিক এবং তারা যে কোনো পরিস্থিতিতে তারা তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটাও বাস্তবতা, এটা কোনো অজানা কথা নয়। কিন্তু আবার এটাও ঠিক যে এই আন্দোলনটা ছিল সাধারণ ছাত্রদের আন্দোলন। হ্যাঁ, এর প্রধান শক্তি এবং এর নির্ধারক মানে সাধারণ ছাত্ররাই ছিলেন। এখনো এখন আমরা আসলে এই আলোচনায় আসতে চাই, এই যে শিক্ষার্থীদের যে আন্দোলনটি ছিল জি, আলোচনার পথটা মানে খোলা আছে এবং আপনার ছাত্রদের সাথে আলোচনায় বসা দরকার। প্রধানমন্ত্রীর আজকের বক্তৃতা আপনার নিশ্চয়ই জরুরি হয়েছে এবং তিনি কিন্তু ছাত্রদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে তিনি আশাবাদী বলেছেন যে উচ্চ আদালতে গেলে ছাত্রছাত্রীরা ন্যায় বিচার পাবে এবং তিনি কিন্তু যারা
নিহত হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। তো সেগুলো সবই খুব ভালো দিক। তিনি ছাত্রদের বিষয়টাকে অত্যন্ত আন্তরিকতার সাথে দেখার কথা বলেছেন, কিন্তু তারপরেও আমার মনে হয় যে যে জায়গায় এখন চলে গেছে সেই জায়গায় মানে প্রধানমন্ত্রীর ডাকে ছাত্ররা কতটা সাড়া দেবে আমি জানি না। তবে নিশ্চয়ই আমরাও সেদিকে এখন তাকিয়ে আছি কতটুকু তারা সাড়া দেবেন। আমরা আলোচনা করব, কারণ সমাধানটি আসলে কোন পথে হবে। বিভিন্ন পক্ষ এখানে ঢুকে গেছে, ছাত্ররা নানা ধরনের দাবি তুলে নিয়ে আসছেন, সকল বিষয় নিয়ে নিশ্চয়ই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে আহ্বান, এই সকল কিছু মিলেই আসলে সমাধানটা কোন পথে হবে সেটা আলোচনা করব, তবে সেটি বিরতির পর। দর্শক, ৭১ সংযোগে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবারও দেখা হবে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ ৭১ সংযোগে। কোটা আন্দোলনে আরও একটি উত্তাল দিন পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও সেটি মানতে নারাজ কোটা আন্দোলনকারীরা, এবং পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল করতে চাইলে পুলিশের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলে তা পণ্ড হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। মনির মিল্লাদের প্রতিবেদন। মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের কর্মসূচি দিয়েছিল কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। কথা ছিল রাজু ভাস্কর্যে এই কর্মসূচি হবে, কিন্তু পুলিশের বাধায় সেখানে যেতে পারেননি আন্দোলনকারীরা। পরে বিকেল ৪টার দিকে পতাকায় মোড়া ৬টি কফিন নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন তারা। জানাজা শেষে মিছিল করতে চাইলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পুলিশের অভিযানের মুখে কলাভবন ও মল চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। তারা দিছে যে ৬টা পর্যন্ত থাকবেন, তারপর হল থেকে বের হয়ে যাবেন। এই সিদ্ধান্ত কে নিছে? কেন এখন সিন্ডিকেটে সবাই কি করে বসে? আমার ট্যাক্সে চলে এই বিজিবি, আমার ট্যাক্সে চলে এই পুলিশ। এই পুলিশ আমার বুকে বুলেট ছড়বে আর আমি মেনে নেব? আমাদের শিক্ষার্থীদেরকে যখন মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, তখন কিন্তু এই পুলিশ, এই প্রশাসন আমাদেরকে কিন্তু কোনো ধরনের নিরাপত্তা দেয় নাই। দুপুরের দিকে রাজু ভাস্কর্য চত্বরে যাওয়া নিয়ে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়ান কয়েকজন শিক্ষার্থী। এ সময় ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন মাটিতে শুয়ে পুলিশি ভূমিকার প্রতিবাদ জানান। এ সময় সাংবাদিকদের লক্ষ্য করেও ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। আটক হন আক্তার হোসেন। আমাকে টেনে হিসে গাড়িতে উঠিয়েছে বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর, তাদেরকে এর দায় দিতে হবে। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। তাদের দাবি, তারা সব হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছে। বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হলেও আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে থাকার ঘোষণা দিয়েছে। মনির মিল্লাত, ৭১। দর্শক, আমরা আমাদের সহকর্মী মনির মিল্লাতের প্রতিবেদন দেখছিলাম। দিনভর আসলে বিশ্ববিদ্যালয়ের হাল ছাড়া নির্দেশের পরও আসলে কি ঘটেছে সেগুলো জানছিলাম। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক ইমন। আমরা তার কাছ থেকে সর্বশেষ খবর একটু জেনে আসতে চাই। ইশতিয়াক ইমন, সর্বশেষ খবর জানানোর পাশাপাশি কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে আদালতের রায় পর্যন্ত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি কারো? ধন্যবাদ তানিয়া। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন আসলে থমথমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছে। বিকেলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সন্ধ্যার দিকে যারা বিভিন্ন হলে ছিলেন তারা কিন্তু সেই হল থেকে চলে গেছেন। বেশিরভাগ শিক্ষার্থীকেই আমরা দেখেছি সূর্যসন হল, জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, সবগুলো হল থেকেই তারা সারিবদ্ধভাবে বেরিয়ে গেছেন এবং পুলিশ সেখানে বাইরে অবস্থান করছিল। তখন আসলে কিছুটা সংঘর্ষ চলছিল নীলক্ষেত মোড়ের এই জায়গাটিতে। তারপরে আসলে অনেকটা শান্তিপূর্ণ
শান্তিপূর্ণভাবেই তারা চলে গেছে। এখন আসলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আর কোনো শিক্ষার্থী অবশিষ্ট আছে কিনা সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখভাল করছে। আমরা বেশ কয়েকজন প্রক্টরকে এরই মধ্যে দেখেছি যারা এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দায়িত্বে রয়েছেন, তারা প্রক্টররা কিন্তু সেই হলগুলোতে যাচ্ছেন এবং সেখানে দেখছেন অবশিষ্ট কেউ আছে কিনা বা কারো যাওয়ার সমস্যা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ হল বন্ধ হয়ে গেছে এরপরও কেউ নারী বা ছেলে শিক্ষার্থী রয়েছে কিনা যারা যেতে পারছেন না কোনো কারণে, সেই বিষয়গুলো তদারকি করছে। সেই রিপোর্টটি এখনো আসেনি যে অবশিষ্ট কেউ আছে কিনা। তবে হল ত্যাগের যে নির্দেশের পরে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বাইরে বেরিয়ে গেছে। এই হামলার যে খবরটি আমরা দেখছিলাম যে পুলিশের সাথে যখন কোটা আন্দোলনকারীদের এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং কোটা আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়েছে, সাউন্ড গ্রেনেড চার্জ করেছে, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। সেই জায়গাগুলোতে টিয়ারশেল নিক্ষেপের যে ঘটনাগুলো ঘটেছে তারপরেই তারা বলেছেন যে তারা যে কোনো মূল্যে হলে থাকবেন, হল ছেড়ে যাওয়ার যে নির্দেশনা সেটি তারা মানবেন না। নেতাদের সাথে কথা হয়েছে, এখন পর্যন্ত তারা নতুন কোনো কর্মসূচি দেননি, তারা হল ছেড়ে যাবেন না এরকম একটি পরিষ্কার নির্দেশনা কিন্তু দিয়েছেন, কিন্তু বেশিরভাগ হলই এখন ফাঁকা রয়েছে। সবশেষ যে তথ্য রয়েছে অবশিষ্ট কেউ আছে কিনা বা যারা কোটা আন্দোলনের নেতা রয়েছেন তারা যে হলগুলোতে থাকেন তারা শেষ পর্যন্ত অবস্থান করছেন কিনা সেগুলো দেখভালের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এরই মধ্যে সেই হলগুলোতে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে একটু আগেই আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে এই বিষয়গুলো আসলে প্রশাসন দেখভাল করবে, হল ফাঁকা করার দায়িত্ব পুলিশের নয়। তবে যদি কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের পরিস্থিতি যদি কেউ খারাপ করতে চায় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এখনো ভিসি চত্বরের সামনে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা কিন্তু আছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ পথেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যে রাস্তাগুলো এখান থেকে সাধারণ পথচারীরা মাঝে মধ্যে ব্যবহার করতেন বা এই পথগুলো ব্যবহার করতে হয়, তারাও আসলে এই পথগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন ব্যবহার করতে পারছেন না। সার্বিকভাবে বলা যায় যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন অনেকটাই প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এর বাইরেও হলে যদি কেউ থেকে থাকেন সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জানায় সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সিদ্ধান্ত নেবে যে কি করে বাকি যদি কেউ থাকে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হবে বা সরিয়ে দেওয়া যাবে। বা এখনো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার সামনেই শিক্ষার্থীরা বাইরে, আমরা একটু ক্যামেরা পার্সনের সহযোগিতা দেখাতে চাই যে এখনো দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন, অনেকেই যাচ্ছেন এবং এইভাবেই আমরা দেখেছি সন্ধ্যার পরে অনেকে চলে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, ঢাকায় যাদের আত্মীয় স্বজনের বাসা বাড়ি আছে সেখানে তারা যাচ্ছেন। এর বাইরে যারা দূরের গন্তব্য রয়েছে তাদের বাড়িতে যাওয়ার, সেক্ষেত্রে বাস ট্রেন ধরার একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে অনেকেই আত্মীয় স্বজনের বাসাতেই থাকছেন আজ রাত, আগামীকাল হয়তো তারা যাবেন। এরই মধ্যে কোটা আন্দোলনের নতুন কোনো কর্মসূচি এখনো তারা যে আন্দোলনকারী নেতা রয়েছেন তারা দেননি যে আগামীকাল তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগেরও এখন পর্যন্ত কোনো অবস্থান, আমি টিএসসি এবং ভিসি কার্যালয়ের সামনে আছি, এর মধ্যে নেই। অর্থাৎ দুই পক্ষকেই বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেটি বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনী করছে প্রশাসনের সহযোগিতায়। এই ছিল এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়, আপনার মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর আমরা আসলে জানছিলাম। হল ছাড়া নির্দেশের পরেও অনেকে হল ছাড়ছেন, আবার কেউ কেউ প্রতিবাদ করছেন, ছাড়ছেন না। আলোচনা করতে চাই একটু এই বিষয়টি নিয়ে। অধ্যাপক ডক্টর মাহফুজা খানম আছেন। এই যে হল এবং ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলো, তারপরেও অনেকে হল ছাড়তে চাচ্ছেন না, তারা সেখানে আন্দোলন করছেন, তাদের নিরাপত্তা আসলে কিভাবে নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এখানে তো একটি নিরাপত্তার বিষয়টি, বিশেষ করে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা অথবা যারা আন্দোলনও করছেন, যেহেতু এখন আর সেটি সাধারণ আন্দোলনে নেই, একটা সংঘাতের মতো অবস্থা তৈরি হয়েছে, এই নিরাপত্তার বিষয়টি নিয়ে আসলে তাদের ভাবা উচিত কিনা, কি মনে করেন আপনি? আপনি কি আমাকে জিজ্ঞাসা করেছেন? আমি ডক্টর মাহফুজা খানমকে জিজ্ঞেস করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই, আজকে যেখানে শ্যামল যে কথাটা বলেছে যে সংঘাতটা এমন একটি পর্যায়ে গেছে, আমি এই অবস্থার পরেও আমি বলতে চাই যে কোনো কিছুই একেবারে শেষ হয়ে যায় না। আমি মনে করি সরকার সদিচ্ছা পোষণ করলে, আমি মনে করি এখনো ছাত্র সমাজ অনেক ভালো, আমি দাবি করতে চাই যে তাদেরকে বোঝালে আমাদের ছেলেরা বুঝবে না এমন নয়। যদিও আমি বলছি যে এটার সাথে আমার বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির ঢুকে গেছে, এটা অতীব সত্য। আজকে যা দেখছি এটা অতীব সত্য। এটা মেনে নিয়েই আমি বলবো যে যারা এই আন্দোলনের মূল আরম্ভ করেছিল যারা, তাদেরকে নিয়ে আমি যুক্তিসঙ্গতভাবে এবং
আমি বাস্তব অবস্থাতে আমাদের করণীয় কি সরকারের, আমি এই কথাটি বলতে চাই। এবং আমি মনে করি যে নো রিটার্ন বলে কোনো কথা নেই, আমরা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। এবং সেখানে আমি আরেকটি কথা বলতে চাই যে শুধু যারা আন্দোলন করছে তাদেরকে আমরা সংযত করতে বলবো না, আমি এই কথাটি স্পষ্ট বলতে চাই, ছাত্র লীগের ছেলেদেরকেও আমি মনে করি সরকারকে তাদেরকেও সংযত করার দরকার আছে বলে আমি মনে করি। কারণ এই সংঘাতটা তো ছাত্র তাদের সাথে হতে পারে না এবং হতে দেওয়া উচিত হয়নি বলে আমি মনে করি। কিন্তু সেটা আসলে নিয়ন্ত্রণের অনেকটা বাইরেও আসলে চলে গেছে সংঘাতটির বিষয়টি। শ্যামল দত্ত, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। একই সাথে একটি প্রসঙ্গ আসলে আনতে চাই যে এই যে ছাত্রলীগ এবং আন্দোলন যে শিক্ষার্থীরা রয়েছেন, দুই পক্ষই কিন্তু আমরা দেখেছি সহিংস আচরণ করছে। কেউ কারোর প্রতি আসলে খুব একটা সহনশীল আচরণ করছে না, কেউ ধৈর্য ধরছে না। এইটাতে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের ভিতরে আমরা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখেছি। তারা নানা ধরনের বক্তব্য, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য ছড়িয়ে দেওয়াটা বা নিজের মতামত প্রকাশ করাটা অনেক সহজ হয়, সেখানে কিন্তু এই বিষয়টি কিন্তু সামনে এসেছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে কোনো ধরনের আগ্রাসী ভূমিকা বা কোনো ধরনের আগ্রাসনের কোনো চিন্তা ভাবনা আসতে পারে বলে কি আপনার কাছে মনে হয়? দুটি আপডেট খবর দিই আপনাকে। একটি হচ্ছে আন্দোলনরত ছাত্ররা একটি নতুন কর্মসূচি অলরেডি ঘোষণা করেছে, সেটি হচ্ছে কমপ্লিট শাটডাউন। এটি ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ কিছুক্ষণ আগে ডিক্লেয়ার করেছেন। এক, দুই হচ্ছে শাটডাউন বলতে তারা আসলে কি বুঝিয়েছেন? এটা লেখা আছে, যেটি আমি দেখলাম, জরুরি হাসপাতালের এবং জরুরি সেবার কোনো গাড়ি ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অর্থাৎ এক ধরনের হরতালের মতো। এটি কমপ্লিট শাটডাউনের মানই তারা মিন করেছেন। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি যতটুকু খবর পেয়েছি, শিক্ষামন্ত্রী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন। সেখানে হল যেগুলো ব্যাকেট হয়েছে সেই পরিস্থিতি শান্ত আছে কিনা তিনি দেখার জন্য জনাব মহিবুল ইসলাম চৌধুরী নওফেল, তিনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। আরেকটি হচ্ছে মাহফুজাবা একটি যে কথা আগে বললো, আন্দোলনটা যদি সাধারণ ছাত্রদের হাতে থাকতো তাহলে পরিস্থিতি এরকম হতো না। আপনি খেয়াল করে দেখবেন, এই আন্দোলনটি যখন 1 জুলাই থেকে হয়, তারা সর্বাত্মক কর্মসূচি পালন করেছে, সেই পর্যন্ত এটা কোনো অন্য। যখন আপনি গতকালের যদি আন্দোলনের গতি প্রকৃতিটা দেখেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা করেছে, কক্সবাজারে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রক্টরদেরকে যেভাবে পিটিয়েছে লাঠি দিয়ে, এটি আমি মনে করি না সাধারণ ছাত্রদের আন্দোলন। সাধারণ ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনই করছিল। এবং গত রোববার যখন মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন, তখন এখানে অনেক অপশক্তি ঢুকে গেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করে যে প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলেছেন, এই বলে রাত 11টার সময় সারা এখানে তখন তৃতীয় পক্ষ ইনভলভ হয়ে গেছে। এই যে তুমি কে আমি কে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজাকার রাজাকার বলে যে স্লোগান, এটি কখনোই সাধারণ ছাত্রদের স্লোগান হতে পারে না। এই দেশের সাধারণ ছাত্ররা মুক্তিযুদ্ধের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং যথেষ্ট শ্রদ্ধাশীল। তখন থেকে আমার মনে হয়েছে এই আন্দোলনটি আর কিন্তু আন্দোলনকারীদের হাতে নেই। এখানে যে ধরনের যারা আন্দোলন করছে তাদের কিন্তু তারা এই সুযোগটা নিয়েছে, এবং এই সুযোগ নিয়ে তারা সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে, আপনি দেখবেন এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল ক্যারেক্টারটা আমাদেরকে দেখা দরকার। এরা সবই কিন্তু, এবং যে কারণে আপনার ছাত্রদল গত পরশু দিনেই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে তারাই আন্দোলনের সাথে আছে। ছাত্র শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনের মধ্যে ঢুকে গেছে। ফলে এই ধরনের আন্দোলনকে যখন ভিন্ন খাতে প্রবাহের, এবং গতকাল যে সহিংসতার নেচার, এটি সাধারণ ছাত্ররা করতে পারে না। চট্টগ্রামে আপনি যেভাবে ছাদ থেকে ফেলে দিয়ে কর্মীদেরকে মারা হয়েছে, ছাত্রলীগের কর্মী এবং সাধারণ ছাত্রদেরকে মারা হয়েছে, এটি কিন্তু কখনোই সাধারণ ছাত্রদের আন্দোলন এরকম না। আপনি 1 তারিখ থেকে গত 12-13 তারিখ পর্যন্ত আন্দোলনের এক ধরনের নেচার ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এটাকে ইস্যু করে, এটাকে একটা বানিয়ে কোনোদিনই এটা বলতে পারে না যে বাংলাদেশের সাধারণ ছাত্ররা যে তুমি কে আমি কে, রাজাকার এবং এক ধরনের, আপনি খেয়াল করবেন এর পিছনে অনেক শক্তি কিন্তু ঢুকে গেছে। আপনি আমির খসরু মাহমুদের যে টেলিফোন ডায়লগ যেটি লিক হয়েছে, সেটি যদি দেখেন তাহলে আন্দোলনের গতি প্রকৃতি, যে এর মধ্যে অনেকেই কিন্তু এখন সুযোগ নিয়ে করেছেন। আমির খসরু মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে সবাই বলেছেন এই মেধার আন্দোলন করলে চলবে না, মেধাবীদের তাদেরকে সরকার পতনের আন্দোলন করতে হবে। এই ধরনের আহ্বানগুলো তাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিন্তু ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে গেছে, এবং যে কারণে শেষ পর্যন্ত একটা সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে এটা যাচ্ছে। এবং এই জন্য কিন্তু
অবশ্যই আমাদের দায় নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এর মধ্যে দিয়ে আরেকটা জিনিস প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এতদিন ধরে যে রাজনীতিটা করে এসেছিল, সেই রাজনীতির মধ্যেও যে আমাদের কিছুটা সমস্যা আছে। আপনি দেখেন, ছাত্রলীগকে আমরা সামনে এগিয়ে দিলাম, এটা ঠিক হয়নি আমি মনে করি। এটা ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনের না, সমস্যা না, এটাকে অন্যভাবে ট্যাকেল করা যেত। এবং ছাত্রলীগের অনেক ছেলে পেলে যারা আজকে এটা মুখোমুখি করতে গিয়ে এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে, এটা খুবই দুঃখজনক। এটা অন্যভাবে এটাকে ট্যাকেল করা যেত। আর আরো একটি বিষয় যে আওয়ামী লীগ আজকে প্রায় 16 বছর একটানা ক্ষমতায়, যদি 2008 থেকে ধরেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে এই শক্তিগুলো তৈরি হলো কি করে? আপনি যে বক্তব্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, তার মানে আমরা আসলে প্রকৃত রাজনীতিটা করিনি। আমাদেরকে এটাও স্বীকার করতে হবে এই জায়গায় আমাদের যে রাজনীতিটা করা দরকার, এবং সেখানে ছাত্রদেরই সবচেয়ে বেশি, এটা কিন্তু হয়নি শেষ পর্যন্ত। জি, আমরা ফিরবো আবারও। নিশ্চয়ই শ্যামল দত্ত আপনি আছেন এবং একই সাথে মেজবা কামাল আপনিও আছেন। আপনার কাছেও আসলে আমরা ফিরতে চাই যে এই যে ভিন্ন পক্ষ ঢুকে যাচ্ছে, আন্দোলনটি ছাত্রদের কাছ থেকে বাইরে চলে যাচ্ছে, নতুন যেই ঘোষণা আসলে এসেছে অনেকটা সেরকমই ইঙ্গিত দেয়, তাহলে সমাধানটি আসলে কিভাবে হবে? দর্শক, একাত্তর সংযোগে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবার আলোচনায় যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ একাত্তর সংযোগে। দর্শক, এর মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি শুনেছেন যে নতুন করে কোটা আন্দোলনকারীরা তারা নতুন একটি ঘোষণা দিয়েছে, যে কর্মসূচি তারা দিয়েছে যে আগামীকাল সেটি পুরোপুরি আসলে ঢাকা ব্লকেট হয়ে যাবে। কোনো ইমার্জেন্সি একেবারে কমপ্লিট শাটডাউন তারা বলছে, কোনো ধরনের যানবাহন চলাচল করবে না, শুধুমাত্র জরুরি যেসব সেবা রয়েছে সেই সব যানবাহন চলাচল করতে পারবে। তাহলে আসলে শেষ পর্যন্ত সমাধানটি আদৌ হবে কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটিও আসলে খুব একটা তারা আমলে নিলেন না, এটি এখন পুরোপুরি পরিষ্কার করে বলা যায়। অধ্যাপক ডক্টর মেজবা কামাল, আপনার কাছে আসতে চাই, তাহলে আসলে সমাধানটি কি হচ্ছে না, আমরা কি সেটা ধরে নেব? আমি মনে করি যে এই সমস্যার সমাধান অতি দ্রুত করতে হবে। হ্যাঁ, আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি যে আদালত থেকে যে নির্ধারিত শুনানির তারিখ, সেই তারিখ হচ্ছে 7ই আগস্ট। আজকে থেকে সেটা আরো 3 সপ্তাহ পরে, আর সেদিন শুনানি শুরু হবে। তার মানে এই না যে রায় সাথে সাথে হয়ে যাবে, রায় তো হতে সময় লাগে। তো কাজে আমি মনে করি যে এটা একটা দীর্ঘসূত্রী ব্যাপারের মধ্যে আমরা পড়ছি। তো এমত অবস্থায় কিন্তু আমাদের পরিস্থিতি অনেক এগিয়ে গেছে, আমাদের অনেক রক্তক্ষরণ হয়েছে এবং আরো রক্তক্ষরণের দিকে যেন আমরা পা না দিই, সেদিকে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমরা কোনো প্রাণের হানি চাই না, আমাদের কাছে সব ছাত্র সমান এবং সকল ছাত্রের জীবন মূল্যবান, সকল মানুষের জীবন মূল্যবান। আমি মনে করি যে কোটা ব্যবস্থাকে সংস্কারের যে দাবি উঠেছে সেইটা একটা জরুরি দাবি। কেননা আপনার বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পর কোটা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা দিয়ে, তখনকার পরিস্থিতিতে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য কর্মসংস্থান করতে চেয়েছেন এবং পূর্ববর্তী যে প্রশাসন তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ প্রত্যক্ষ মুক্তিযোদ্ধাদেরকে তিনি আনতে চেয়েছেন। সেটা অত্যন্ত সঠিক ছিল, কিন্তু তারপরে 52 বছর অতিক্রান্ত হয়েছে। আর সকল সরকারই কিন্তু বিভিন্ন ধরনের কোটা ইন্ট্রোডিউস করেছে। তো কোটা ব্যবস্থাটা ধাপে ধাপে গড়ে উঠেছে, কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যানের অধীনে হয় নাই। কাজে কোটা ব্যবস্থার ইতিহাসটা আমাদের দেশে যাচাই করে এখানে আজকের বাস্তবতার আলোকে কি কি কোটা দরকার, কতটুকু দরকার, সেটা এখন যে পরিস্থিতি হয়েছে তাতে কি আসলে সেই সংস্কার বা সেটি পরিবর্তন করার সুযোগটি আসলে থাকছে কিনা? কারণ এটি তো আন্দোলন এবং একই রকম অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টি। সেটা হচ্ছে যে আদালতের সাথে আলোচনা করে, আদালত তো আর ঔপনিবেশিক আদালত না, এটা আমাদের দেশের আদালত, তাদের সাথে কথা বলে আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যদি ইমিডিয়েটলি একটা আপনার কমিশন গঠন করে দেওয়া হয় এবং কমিশন গঠন করে দিলে হয়তো বা আপনার কাছে মনে হয় সমাধান যাবে। আমাদের সময় আসলে কম। অধ্যাপক মাহফুজা খানম, আপনার কাছ থেকেও যদি একটু ছোট করে আনি, আপনিও কোনো সমাধান আসলে দেখেন কিনা এই মুহূর্তে? জমেছে সেটা আপনার দূরীভূত হয়ে যাবে মাহফুজা খানম, ছাত্ররা হয়তো আস্থা পাবে যে সামনে কিছু ঘটতে যাচ্ছে, আমাদের তাদের দাবি পূরণের পথ প্রশস্ত হচ্ছে। মাহফুজা খানম, আপনার কাছে জানতে চাই যে আসলে সমাধানের কোনো, আমি আবারও বলতে চাই, সরকার ইচ্ছা করলে আমার মনে হয় এটা সমস্যা অনেক দূর এগিয়ে গেছে।
সেটা যেমন সত্য, এবং এটার সমাধানও আমি মনে করি সরকার করতে পারবে, আমরা এই বিশ্বাসটা রাখতে চাই। তো এই কথা সত্য, এত দীর্ঘসূত্রিতার কারণে, এবং শুধু একটি কারণ বলবো, একটা সময়, একটা গ্রেট ফ্যাক্টর, টাইম ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এভরিওয়ান এন্ড এভরি, যে কোনো জায়গায়। সেটা কেন করা হয়েছে আমি জানি না, কারা এটা পরামর্শ দিয়ে দীর্ঘদিন দীর্ঘসূত্রিতা করলেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আদালতের কথা বলছে, আদালতকে আমরা সামনে আমাদের ডেটটা আনা খুব কঠিন কিছু নয়, এটা আমাদের চিফ জাস্টিস এবং অ্যাপেলেট ডিভিশনে যারা আছে এটা করতে পারে। আমার মনে হয় আজকে যখন যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আবারও তিনি বলছেন যে এটা একেবারে আদালতের ব্যাপার, আদালতের থেকেও আমি মনে করি যে কথাটা উনি বলেছেন যে তারা নিরাশ হবে না, সেখানে তার রায়টি ছাত্রদের পক্ষেই হবে। আমি মনে করি ছাত্ররা ছাত্রদের মতোই থাকুক, এবং এখানে যে কথাটি বলা প্রয়োজন, যে আমি আবারও বলতে চাই ব্যর্থহীন ভাবে যে এই ছাত্রলীগকে কেন কাউন্টার করার জন্য নামানো হলো, এবং এটাতে সংঘাতটা তখনই সৃষ্টি হলো। এটা যদি কাউন্টার করার জন্য না নামানো হতো, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস, যদিও আমি জানি যে ছাত্র শিবির, ছাত্র দল তারা নেমেছে, সেটাকে অন্যভাবে মোকাবেলা করা যেত। আমরা নিশ্চয়ই আলোচনা চলবে, কারণ পরিস্থিতি খুব একটা সমাধান এখনো হচ্ছে না। করা যাবে, আমি আশাবাদী, আশাই আমাদের জীবন, এবং আমরা মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ পেয়েছি। রামী রাজাকার এটা কখনো কারো অবশ্যই। শ্যামল দত্ত, আপনার কাছ থেকে ছোট করে মন্তব্য শুনতে চাই, আপনি আসলে খুব দ্রুত সমাধান দেখেন কিনা, নাকি আসলে পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে? এই মুহূর্তে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই আবার তারা অন্য কর্মসূচি দিয়েছে, যেটা কমপ্লিট শাটডাউন, সেটা কিন্তু শুধু ঢাকা না, সারা বাংলাদেশে। আমি দেখলাম এখানে সারা বাংলাদেশের কথা লেখা আছে, এবং এই ধরনের একটি কর্মসূচি আরো সহিংসতা বাড়াবে, এবং এটি খুবই ধৈর্যের সঙ্গে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বলবো ছাত্রলীগকে সামনে না এনে যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে, এটা একটা দিক। আর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন, অচিরেই একটা বিচারপতির নেতৃত্বে একটা কমিটি করে তদন্ত হওয়া দরকার, যে কারা এই ধরনের সহিংসতার নেপথ্যে ছিল, কারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হামলা চালিয়েছে, কারা আওয়ামী লীগ কার্যে হামলা চালিয়েছে, কারা শিক্ষকদের উপরে হামলা চালিয়েছে, এর নেপথ্যে এই যে সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে, কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে কারা নেপথ্যে এই কাজগুলো করেছে, এর তদন্ত হওয়াটা খুবই জরুরি। অন্যথায় এর মধ্য দিয়ে কিন্তু যে কোনো একটা সুযোগ নিয়ে এই ধরনের মৌলবাদী ধর্মান্ধ শক্তি এবং অপশক্তি তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাবে, এটা কিন্তু মনে রাখা দরকার। এর মধ্য দিয়ে আরেকটা জিনিস স্থানীয় মানে আমাদের প্রমাণিত হয়ে গেছে, আওয়ামী লীগের মধ্যে যে অঙ্গ সংগঠনগুলো যে তৎপরতা দেখার কথা আমরা কিন্তু দেখিনি। আমরা যুবলীগ, যুব মহিলা লীগ, অমুক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন লীগের নামে হাজার হাজার সংগঠন, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরকে কিন্তু কোনো তৎপরতা দেখি নাই এই ধরনের একটা ক্রাইসিস মুহূর্তে। খুবই দুঃখজনক, ছাত্রলীগকে একা মোকাবিলা করতে হয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক, এবং পরিস্থিতি এখন আরো সামনে যাতে ভয়াবহ না হয় সেদিকে আসলে নজর দেওয়া বা সমাধানের পথটি আসলে বের করা। কারণ দিন শেষে সাধারণ মানুষ আসলে দুর্ভোগে পড়ছেন, সাধারণ শিক্ষার্থীরা দুর্ভোগে পড়ছেন, এবং শিক্ষা ব্যবস্থা এক ধরনের বলা যায় আবারও সংকট তৈরি হচ্ছে। আলোচনা হয়তো চলবে আরও কয়েকদিন এই বিষয়টি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সাথে এতক্ষণ অতিথি হিসেবে যুক্ত ছিলেন, এবং একই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে আবারও একাত্তর সংযোগে।